সকল ট্রান্সপোর্ট যেটা আপনার লং ডিস্টেন্স ট্রাভেল সবই করা হবে। খালি একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন কিছু ট্রান্সপোর্টের ছবি এখানে দেওয়া আছে রিসেন্ট। এই ধরনের বাসে করেই আমরা ইনশাল্লাহ যাতায়াত করবো, নতুন নতুন বাস সব। ট্রেনের ব্যাপারটা ভিন্ন, সেটা আসলে লাভের চেয়ে লস বেশি হয় আর কি। ট্রেনে মানে ঝামেলা বেশি। তো মানে সকল ট্রান্সপোর্ট, বড় বড় ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকে, বাট যেটা থাকে না সেটা হচ্ছে ধরেন আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে মসজিদ যাবেন, এর মাঝখানে কোনো ট্রান্সপোর্ট নাই। মনে করেন আপনার হোটেল, আপনি কম দামি প্যাকেজেই গেছেন, আপনার হোটেল 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে, ঠিক আছে, 2-5 কিলোমিটার দূরে না, ধরেন 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো এটাও তো একটা দূরত্ব। এটা মসজিদ চত্বর পর্যন্ত, মসজিদ চত্বর পাড়ি দিয়ে মসজিদে গিয়ে ঢুকবেন আরও 1/2 কিলোমিটার, তার মানে 1.5 কিলো 1.5-2 কিলো আপনাকে হাঁটতে হচ্ছে একবার, আবার নামাজ শেষে ফিরে আসতে আবার এটা হাঁটতে হচ্ছে। এখন আপনি বলবেন যে এত তো হাঁটি না, রিক্সার ব্যবস্থা করা যায় না? একদম কাবা ঘরের সামনে গিয়ে নামাজ দিত, এটা আমাদের মনের ইচ্ছা, কিন্তু আসলে কি রিক্সা আছে? সৌদি আরবে নাই। সো আসলে এইটা মাথায় নিয়েই যাইতে হবে যে ওখানে আপনার ছোটোখাটো ট্রান্সপোর্ট, রিক্সা, সিএনজি বা ইলেকট্রিক যে নতুন যানবাহন উদ্ভট চালু হয়েছে ঢাকা শহরে, এগুলো কিচ্ছু নাই। বড় বড় বাস এবং গাড়ি, এই দুইটা জিনিস, কার এবং বাস, এর বাইরে আর কোনো ট্রান্সপোর্ট নাই, কোনো সিএনজি, কোনো অটো, এইসব কিচ্ছু নেই। সো আপনার হোটেল থেকে আপনাকে হেঁটেই অতটুকু যেতে হবে। তো যে দূরে আছেন তিনি কি করবেন? তিনি ফজরে একবার যাবেন। কখন যাবেন? রাতে 3টার সময় যাবেন, গিয়ে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে, যদি নফল তাওয়াফের ইচ্ছা থাকে করে ফজরটা শেষ করে চলে আসবেন বা ইশরাক করে আসবেন, তাই তো? ফিরে এসে আপনি একটা লম্বা হয়ে ঘুম দিবেন 11টা পর্যন্ত। ধরেন 6:30 7টার মধ্যে ফিরলেন নামাজ টামাজ পড়ে রাতে, তারপরে আপনি 11টা পর্যন্ত 3-4 ঘন্টা ঘুমাইতে পারবেন। তারপরে উঠে আপনি গোসল টোসল করে জোহরের ওয়াক্তের জন্য যাবেন, অথবা বেশি দূরে যাদের, এই যে বললাম জোহরের ওয়াক্তটা রুমেই পড়বেন, অথবা আপনার আশেপাশে যে ছোটো মসজিদগুলো আছে সেখানে, কারণ দুপুরের রোদটা হচ্ছে ধরেন 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস হবে, মাথা ঘুরে পড়ে যেতে পারবে। সো আপনি জোহরের ওয়াক্ত আর গেলেন না, কখন গেলেন? ওই আসরে চলে গেলেন, একটা ওয়াক্ত খালি আপনি বাদ পড়লো হয়তো। যদি আপনার পক্ষে ফিজিক্যালি সম্ভব হয়ে যাবেন, আর না হলে আমরা সাজেস্ট করে যাই না, কারণ অসুস্থ হওয়া যাবে না। 1 ঘন্টা 1 কিলো 1.5 কিলো রাস্তায় খাড়া দুপুরের রোদে হাঁটবেন, মাথা ঘুরে পড়ে যাবেন বা কিছু হবে। তার চেয়ে আপনি ওই সময়টা কী করেন, ওই যে ঘুম থেকে উঠে গোসল টোসল করলেন, কাপড় ধুইতে হবে, কাপড় ধোয়ে কাপড় মিলাইতে হবে, শুকাইতে হবে, দুপুরের খাবার খেতে হবে, এই টাইমটা রিল্যাক্স কাটান এবং ঘরোয়া যেসব কাজ থাকে আপনার যদি থাকে কিছু, সেগুলো শেষ করবেন। হিসাব কিতাব, কত রিয়েল খরচ করলাম, কত রিয়েল হাতে আছে, কী অবস্থায় আছে, ইত্যাদি। আসরে কি করলেন? এই জোহরের দেরি করে ঘুম থেকে উঠে আপনি জোহর পড়ছেন 11টার সময়, আপনি লাঞ্চটা করে ফ্রি হয়ে যান। ফ্রি হয়ে গিয়ে আপনি 2টা, 2:30, 3টা এই সময়টা মাথায় একটা ছাতি দিয়ে আপনি মসজিদে চলে যান। তারপরে আসর, ওদের একটু আর্লি ওয়াক্তে আসর হয়, 3:30, 4:45 মধ্যে আসরের নামাজ আজান হয়ে যাবে, 4টার মধ্যে নামাজ শেষ। আসর পরে আপনি মসজিদের সময়টা কাটান, মসজিদে এসি আছে, লম্বা সময় পাচ্ছেন, দোয়া দরুদ পড়েন, ইস্তিগফার করেন, নফল তাওয়াফ করেন, কিংবা কোরআন তেলাওয়াত করেন, যা ইচ্ছা করেন, সময়টা কাটান আপনি মাগরিব পর্যন্ত। তো মাগরিবের পরে আবার মাগরিব এশার মাঝখানে অল্প সময়, 1 ঘন্টার বেশি না। কেউ আছে যে আসরের নামাজটা পড়ে আবার বের হয়ে এসে আশেপাশে যে কফি শপ আছে, কফি খায়, আত্মীয় স্বজন ভাই বোন যারা যায় একসাথে গল্প করে কফি খেয়ে কাটাইলো, আবার মাগরিবের আগে মসজিদে ঢুকে গেল। তা আমরা যেই সময়টায় নিয়ে যাচ্ছি আপনাদের, 5ই জিলকদ, 6 জিলকদ, 7 জিলকদ আর্লি টাইমটা, ওই সময়টার সুবিধাটা হচ্ছে যে আপনি যদি ওই সময় যান, আপনি মক্কা মসজিদটা ফ্রি পাবেন। তখনও বেশি একটা হাজি সৌদি আরবে এসে পৌঁছায় নাই প্রথম দিকে। সো আপনি কি করতে পারেন, প্রথম যে 18-20 দিন আপনাকে আমরা ইনশাল্লাহ মক্কায় রাখবো, ওই সময়টায় আপনি দীর্ঘ 10-12 দিন খুব আরামেই মসজিদে যাওয়া আসা করতে নামাজ পড়তে পারবেন। তারপর যতই মানে আপনার হজের দিন কাছাতে থাকবে, মানুষ বাড়তে থাকবে। মোটামুটি 10-12 দিন এরকম রিল্যাক্স কাটানোর পরে আপনি লাস্ট 1 উইক মক্কাতে অবস্থানের লাস্ট উইকটাতে আপনি একটু ভিড় পাবেন। তখন আপনি আর্লি না ঢুকলে মসজিদে আর ঢুকতে পারবেন না। তো এইভাবে করে আপনি আপনার দিন কাটাবেন। রাত্রেবেলায় এসে এশার নামাজটা পড়ে রুমে এসে খাবার খেয়ে
আপনি ধরেন আর্লি 10টার মধ্যে ঘুমায় যাবেন, কারণ আবার 2:30-3টার সময় উঠতে হবে। এই হচ্ছে আপনার রুটিন। তো এই যে সময়টা আপনি দেখেন, এগুলো কিন্তু হাঁটতে হচ্ছে। তারপর হজের দিনগুলোতে কিন্তু আপনাকে আমরা ট্রান্সপোর্টে করে নিয়ে যাচ্ছি। দূরে যে হোটেলে রাখেন, জি, সেখান থেকে যে হেঁটে আসবো আমরা হেরাম চত্বর, এখানে কি পায়ে হাঁটার ফুটপাত আছে? না, ফুটপাত বলতে কি পুরা হোটেলের আসে, মক্কা মদিনা হোটেলগুলো এমনভাবে ডিজাইন করা যে ওইখান দিয়ে গাড়ি ঘোড়া চলে কম, মানুষ হাঁটে বেশি। বিরাট বিরাট চওড়া রাস্তা, বিরাট বিরাট চওড়া ওই যে ফুটপাতের মতন যে হাঁটার ব্যবস্থাগুলো। মুশকিল একটাই, সেটা হচ্ছে ছাউনি নেই, অর্থাৎ দিনের বেলা রোদের মধ্যে আপনি কোনো ছায়া পাবেন না। বিল্ডিংয়ের আড়ালে পড়লে হয়তো আপনি ছায়া পাবেন, নাইলে পাবেন না। তো হাঁটার জন্যই তৈরি করা, ওখানে গাড়ি ঘোড়া চলে কম, মানুষ হাঁটে বেশি। রাস্তাগুলো কি সমান না উঁচু? রাস্তাগুলো হচ্ছে, মক্কা হচ্ছে একটু পাহাড়ি। সো আপনি কোন এলাকায় আছেন সেই এলাকা থেকে হয় আপনার মসজিদটা নিচে হবে অথবা উপরে হবে, অর্থাৎ একবার আপনি ঢালো দিয়ে নামবেন, যাওয়ার সময় আবার হয়তো উপরে উঠবেন, এরকম হতে পারে। আর মক্কাটা পুরোটাই পাহাড়ি। মক্কা সম্বন্ধে নিশ্চয়ই আইডিয়া আছে। মক্কা একদম পাহাড়ের মাঝখানে অবস্থিত। ওইখানের জায়গাগুলোকে কেটে কেটে একটু সমান করা হয়েছে, বাট যেহেতু পাহাড়ের মাঝখানে, সো হোটেলগুলো কোনোটা উপরের দিকে চলে গেছে, কোনোটা নিচের দিকে নেমে গেছে। সো স্লোপ একটু থাকে, খুব বেশি না, কাছাকাছি হোটেলগুলো স্লোপ থাকে, অত থাকে না। আর আমরা বাংলাদেশের হাজিদের কথা চিন্তা করে পাহাড়গুলোকে একটু অ্যাভয়েড করি, যেগুলো একটু খারাপ ওগুলোকে অ্যাভয়েড করি। যে বললাম, আমাদের দেশি মানুষরা পাহাড় পর্বত ডিঙাতে পারে না। রাস্তাটা কীরকম? রাস্তাগুলো হালকা স্লোপ হবে, কোনোটাই স্ট্রেট হবে না। মক্কাতে কোনোটাই মসজিদ থেকে যাবেন, কোনো রাস্তাই স্ট্রেট হবে না। কিছুটা হলেও নিচের দিকে গেছে অথবা কিছুটা হলেও উপরের দিকে উঠছে, এরকম। কিন্তু সেটা আপনার জন্য কষ্টকর হবে না। কষ্টকর হবে কিছু আছে খাড়া পাহাড়ের উপরে, ওই জায়গাগুলোতে আমরা হোটেল নিব না। ওগুলো অন্যান্য দেশের মানুষরা নেয়, যারা পাহাড় বাইতে অসুবিধা নাই তারা নেয়। আমরা নিতে চাই না আর কি। যেহেতু কিছু কিছু জায়গায় এসকেলেটর আছে, কিছু কিছু জায়গায় আপনার ইলেকট্রিক কার আছে পাহাড়ে ওঠানোর জন্য, কিন্তু সব সময় থাকে না, পর্যাপ্ত থাকে না। ধরেন মানুষ এসে দাঁড়াইছে 1000 আর গাড়ি আছে 10টা, তো এক একটা গাড়িতে 5 জন করে 50 জন উঠতে পারবে, তা আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন, তাই না? তো এই হচ্ছে মোটামুটি, আশা করি বুঝতে পারছেন। হজের দিনগুলোতে আপনার যে মিনা, আরাফা, মুজদালিফা, এগুলো আমরা গাড়িতে করেই নিয়ে যাব, কিন্তু গাড়িটা যখন দাঁড়াইলো সেখান থেকে তাবু পর্যন্ত আপনার হেঁটে যেতে হচ্ছে, হয়তো 1/2 কিলোমিটার। আবার মনে করেন আপনি আরাফাতে যেখানে অবস্থান করছেন সেখান থেকে পার্কিংটা 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার দূরে যেখানে গাড়ি রাখা হয়েছে। সো আপনি যে এই যে 2 কিলোমিটার রাস্তাটা, এটা কিন্তু আপনার হাঁটতে হবে। এমন না যে আপনি ড্রাইভারকে ফোন দিবেন আপনার বাসার সামনে এসে চলে, রিক্সা টেম্পোর মতো না, ওই পরিস্থিতিটা বোঝাচ্ছি। সো আপনি বলতেছেন যে সব তো গাড়ির ব্যবস্থা ছিল, আমাকে এত হাঁটতে হচ্ছে কেন? এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে ওখানে হাঁটতে হবে আপনার জন্য না, শুধু ওই যে ভিআইপি প্যাকেজ যিনি নিছেন অনেক এক্সপেন্সিভ, তার জন্য একই কাহিনী, তাকেও হাঁটতে হবে। তার জন্য গাড়িটা তার ঘরের কাছে চলে আসবে না। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনাকে যেতে হবে যে ক্ষণে ক্ষণে আপনাকে ছোট ছোট হাঁটাহাঁটি করতে হবে। এই জন্য যাদেরকে বলতেছি যে যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার আছে, আলহামদুলিল্লাহ। কেন? কারণ আপনারা অলরেডি হাঁটার অভ্যাস আছে। আর যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার নেই, এখন সুস্থ আছেন, মনে করছেন সুস্থ থাকবেন না, ধরে বসবে, তাদের এখন হাঁটা শুরু করতে হবে। আর যেই সব মহিলারা কিচেন টু বেডরুম টু কিচেন করেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো হাঁটাহাঁটি শুরু করেন প্লিজ। এখন থেকে যদি আপনারা না হাঁটেন, দিনে অন্তত 1/2 কিলোমিটার হাঁটেন, এখন 5 মিনিট 10 মিনিট হাঁটেন, এটা বাড়াইতে থাকেন, বাড়াইতে এটা 1 ঘন্টায় নিয়ে যান। যদি না হাঁটেন তাহলে হজ থেকে আপনি মজার একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরতে পারবেন না। ওখানে গিয়ে জোর করে হাঁটবেন, ব্লাড প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, মাসেল ক্র্যাম্প হবে, জ্বর আসবে, 100টা রকমের প্রবলেম হবে, এবং আপনাকে নিয়ে আমাদের হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। তো এটা আশা করি বুঝতে পারছেন যে হাঁটাহাঁটিটা মাথায় নিয়ে আসেন। যত দামি প্যাকেজে যান, যত ভিআইপিতেই যান, যত গাড়ির ম্যানেজমেন্ট করা হোক না কেন, সব সময় যে আপনার সামনে এসে গাড়ি দাঁড়াবে আর আপনাকে জায়গা মতন পৌঁছে দিতে পারবে না, কারণ গাড়ির সামনে হাজার হাজার গাড়ি, সব জাম খেয়ে আছে। অনেক সময় আপনি নিজেই বলবেন যে ভাই বাস থেকে নেমে যে ওই তো দেখা যেতেছে, ওইখানেই তো আমরা যাবো, তাই না? 1/2 কিলোমিটার আমার জায়গা, আমাদের এরকম হয়, অর্ধেক বাস লোক হেঁটে চলে যাবে, বাকি অর্ধেক বসে আছে যে না, তারা হয়তো 2 ঘন্টা লাগছে ওই 1/2 কিলোমিটার পার হইতে। যে বুদ্ধিমান সে আগেই হেঁটে পার হয়ে গেছে, কারণ কি সে পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিতে চলে গেছে। ট্রান্সপোর্টগুলো কি আপনাদের নিয়ন্ত্রণে? ট্রান্সপোর্টগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণে না, ট্রান্সপোর্টগুলো আল্লাহর নিয়ন্ত্রণে। মানে এমনভাবে আসলে ওখানে ট্রান্সপোর্টেশনটা চলে যে এটা আসলে যে কেউ নিয়ন্ত্রণ করতেছে কিনা বোঝা যায় না, কারণ এক এক সময় এক একটা সিচুয়েশন তৈরি হয়। গত বছরের কাহিনী, আমরা হোটেল থেকে বের হয়ে ইউটার্ন নিয়ে মিনার দিকে যাব, 10 কিলোমিটার চলে গেছে গাড়ি, ইউটার্ন নিতে পারেনি,
যতগুলো ইউটার্ন ছিল সব পুলিশ বন্ধ করে রাখছে। আপনার মনে হচ্ছে বাংলাদেশের পুলিশ খুব খারাপ, তাহলে সৌদি আরব চলেন। কারণ ওরা ওদের সুবিধার্থে, ওদের ম্যানেজমেন্টের সুবিধার্থে যখন যেরকম সিদ্ধান্ত নেওয়ার সেটাই নিয়ে নেবে। আপনি আজকেও দেখলেন যে এই রাস্তাটা এদিক দিয়ে ওপেন ছিল, কালকে সকালবেলা গিয়ে দেখবেন ওটা বন্ধ। ওদের যখন যেটা রাইট মনে হবে সেই অনুযায়ী ওরা কাজ করবে। এটা আপনার আমার কথা ওরা কিছুই করবে না, ঠিক? আর ওরা ওই যে পকেটে 500 রিয়াল গুঁজে দিবে, ওটা হবে না, কোনো লাভ নাই। সো জিনিসটা হইতেছে যে এই যে 10 কিলোমিটার পাড়ে দিয়ে চলে গেলাম, আমরা রিউটার নিতে পারলাম না, তারপর বহু দুনিয়া ঘুরে আমরা কিন্তু আবার মিনাতে আসতে হয়েছে, অতিরিক্ত 2 ঘন্টা সময় লাগছে। এটার জন্য কেউ দায়ী না। সেটা তো ট্রাফিকের বিষয়। জি, ট্রাফিকের বিষয়। ট্রান্সপোর্টটা যে বাসটা বাসগুলো আমাদের কন্ট্রোলে থাকবে। আমরা মোয়াল্লামের সাথে আলোচনার মাধ্যমে যেগুলো করি সেটা হচ্ছে যে বাসগুলো আমাদের কন্ট্রোলে নিয়ে ফেলি, আমরা আমাদের মতন পরিচালনা করি। কিন্তু আমরা যে পরিচালনা করছি এইটাতে ধরেন সৌদি সরকারের যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, পুলিশ প্রশাসন আছে, আপনার সৌদি হজ মন্ত্রণালয় আছে, বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন মেনে আমাদেরকে কাজ করতে হয়। আমাদের সৌদি মোয়াল্লেম আছে। তো সব কিছু মিলেই সবসময় যে আমাদের পছন্দ মতন আমরা কাজ করতে পারি ব্যাপারটা তা না। বুঝতে হবে কি যে হজটা হচ্ছে এখানে সৌদি হজ মন্ত্রণালয়, বাংলাদেশ হজ মন্ত্রণালয় এবং বিরাট বিরাট পার্টি, যেমন মোয়াল্লেম, যেমন হোটেল। একটা হোটেলে উঠছেন যে হোটেলে কমপক্ষে 500 লোক থাকে, সর্বোচ্চ 10,000 এরকম হোটেল আছে একটা বিল্ডিংয়ে। আবার এই ট্রান্সপোর্ট কোম্পানির আন্ডারে ধরেন 200 বাস আছে, আমি বাস নিছি ওখান থেকে 2টা বা 3টা বা 5টা। সো সে একা আমাকে সার্ভিস দিচ্ছে না, আরও অনেক বাকি 195টা বাসকে সার্ভিস দিচ্ছে সে। সো এরকম করে সকল জিনিসই বিরাট একটা কর্মযজ্ঞের মধ্যে আমরা শেফার্স বা আপনারা খুব ছোট্ট নগণ্য একটা অংশ, ঠিক না? এই কারণে সবাই যেন সব সার্ভিস ঠিক মতন পায়, এই জন্য এত রকমের কর্মযজ্ঞ করা হয়। সেই জন্য 100% কন্ট্রোলে কারো থাকে না। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। এই প্র্যাকটিক্যাল কথাটা মনে হয় না এখন পর্যন্ত এত পরিষ্কারভাবে সবাই বলে, সবাই তাদের কৃতিত্ব জাহির করে, আমরা এই করে ফেলছি, আমরা সেই করে ফেলছি, বাট আলটিমেটলি এতটা পারা যায় না। সো প্র্যাকটিক্যাল কথাগুলোই শোনা উচিত, জানা উচিত, বোঝা উচিত, যাতে আপনার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেডিনেসটা থাকে। তো এই হলো আমাদের ট্রান্সপোর্ট। আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত। জি, এই কয়টা প্যাকেজ আছে, এই সবগুলো প্যাকেজের কি একই ট্রান্সপোর্ট ব্যবস্থা আপনাদের ক্লাসে? আমাদের হোটেলগুলোর মেইন প্যাকেজগুলো, আমরা হোটেলের সামনে আসতেছি তারপরে বলে দিই। হোটেলগুলোর মেইন প্যাকেজ ডিফারেন্সটা হচ্ছে হোটেলের কোয়ালিটি, হোটেলের দূরত্ব এবং খাবারের মান। এই 3টা জিনিসের মাধ্যমে আমাদের প্যাকেজের ডিফারেন্স। বাকি সব কিছু কমন। হোটেলের কোয়ালিটি, ডিস্টেন্স এবং খাবারের কোয়ালিটি, এই 3টা জায়গাতেই পার্থক্য। আর বাদ বাকি সব এয়ার টিকিট এক, ভিসা টিসা যা কিছু আছে সব কিছু এক, যত ট্রান্সপোর্ট আছে সব কিছু এক, ওই জায়গায় কোনো পার্থক্য নেই। না, আমি দুদিন আগে আপনাদের অফিসে আসছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম যে এইটা আপনাদের প্যাকেজ ক্লাস এ, বি, সি। তো সেখানে ওনারা বললেন যে যাওয়ার পথে আমরা হোটেল থেকে মিনার হয়ে আমরা যে আরাফাত পর্যন্ত যাবো, তো সেই পর্যন্ত আপনাদের ট্রান্সপোর্ট আছে। মাঝে হয়তো ট্রাফিকের সমস্যার কারণে আরো দেরি হতে পারে বা ঘুরে আসতে পারে, সেটা আলাদা। কিন্তু উনি বললেন যে আমরা আরাফাত পর্যন্ত পৌঁছানোর পর আর বলে যে আমরা আরাফাত থেকে মুজদালিফায় যাবো, আবার মিনাতে যাবো। মিনাত যাওয়ার পরে সেখান থেকে আর আপনাদের আর কোনো ট্রান্সপোর্ট নাই। না, ট্রান্সপোর্ট নাই না। জিনিসটা হচ্ছে যে আমাদের হজের দিনগুলোতে কি হয়, আমরা মক্কার হোটেল থেকে হজে ঢুকি বাসের মাধ্যমে। হজে ঢুকি মানে মিনায় ঢুকি। মিনা থেকে আমরা 8 তারিখে মিনায় ঢুকি, 9 তারিখে আমরা যাই আরাফাতে, 9 তারিখ সন্ধ্যায় আসি মুজদালিফাতে। এগুলো সব ট্রান্সপোর্ট ব্যবস্থার কোনোটা, এটা সৌদি সরকার এভাবেই করে রাখছে। মুজদালিফার যেহেতু মিনার ঠিক পাশে, সো ওইখান থেকে আর ট্রান্সপোর্ট রাখতে দেয় না সৌদি সরকার। শুধুমাত্র বিদেশি কিছু কোম্পানি আর জোর করে বাংলাদেশের কিছু কিছু এজেন্সি যদি পারে, রাখতে পারলে রাখলো, না রাখতে পারলে নাই, এই ধরনের সিস্টেম। হ্যাঁ, না, অনেক গাড়ি যে এজেন্সি যে অ্যাভেল করে এটা কন্ডিশনাল। মানে এটা হচ্ছে যে তারা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, কখনো পারে কখনো পারে না, বাট আপনাকে হয়তো জানাচ্ছে যে আমরা অ্যাভেল করি। এখন এই অ্যাভেল করার বিষয়টা হচ্ছে যে সৌদি অথরিটি যেটা করতেছে, যে যখন আপনার ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান এসব কিছু
হাই লেভেলের দেশ আছে তাদেরকে ফ্যাসিলিটিটা দেয়, পার্কিং করতে দেয়। বাংলাদেশ যে মোয়াল্লেমগুলোর আন্ডারে পড়ে, এই মোয়াল্লেমের একটা স্টিকারের নাম্বার থাকে, ওই নাম্বারটা দেখলে আর পার্ক করতে দেয় না। তো বাংলাদেশি তারপরেও কিছু কিছু এজেন্সি আছে পার্ক করে, কি করে, ওই যে পার্কিংয়ের জায়গায় জোর করে ঢুকে যায়, পুলিশকে ইয়ে করে সাইড করে, যেভাবে হোক, অনেক ভিড় থাকে, ক্রাউড থাকে, কোনো রকমে পার্ক করে ফেলে। বা সবসময় যে পারে তা না, কখনো পারে কখনো পারে না। তো সেগুলোর জন্য আবার ব্যাকআপ প্ল্যান কি, সেই ব্যাকআপ প্ল্যান আছে, অনেক রকমের প্ল্যান আছে, সেগুলো আমরা সামনে ডিসকাস করব। বারবার একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেটা আমি বলতেছি সেটা প্র্যাকটিক্যাল কথা, আর যেটা আপনি যদি জেনে থাকেন সেটার মধ্যে হয়তো কোথাও না কোথাও কিছু ফাঁক থাকতে পারে। আমরা একদম 100% প্র্যাকটিক্যাল কথা বলতেছি। তার মানে আমার মহিলা থাকবে তো যদি আই আন্ডারস্ট্যান্ড, আমরা তো চাবই আপনাকে সর্বোচ্চ সার্ভিসটা দিতে, কিন্তু সবসময় যে সেটা গ্যারান্টিড না, ডান বা অনেক কিছু হতে পারে, সেটার জন্য ব্যাকআপ প্ল্যান কি, বি প্ল্যান কি, সি প্ল্যান কি, সেটাও আমরা শেয়ার করে দিব। সেজন্য অত টেনশন কিছু করার কিছু নেই, এগুলো আসবে। কিন্তু আপনি যদি চান, জি, যে আপনাদের মক্কায় আজিজিয়া হবে, মক্কাতে আমাদের প্রথমে যখন যাবেন তখন আপনি থাকবেন, আমি প্যাকেজে আসি তাহলে বলি। আচ্ছা, এটা আমি প্যাকেজে আসার সময় বলি। আচ্ছা, আমাদের জি, আজিজিয়া তো অনেক দূর, ওখান থেকে প্রায় 5 কিলোমিটার। আমি আসতেছি যে সে জায়গাটায়। হোটেলের আবাসন, এই হচ্ছে হোটেলের আবাসন। মক্কায় যখন আপনি থাকবেন, আমাদের হোটেলের আবাসন হচ্ছে এটা হচ্ছে আপনার 0 মিটারের হোটেলগুলো এরকম, ক্লক টাওয়ার, মক্কা টাওয়ার, এগুলোর চেহারা এরকম। আমি জাস্ট দেখাই দিয়ে যাচ্ছি। বাথরুমের রুম এগুলো হচ্ছে ধরেন 2 স্টার 3 স্টার মানের হোটেলগুলো এরকম। পরবর্তী প্যাকেজ যেগুলো আর কি কম দামি, মানে কম্পারেটিভলি বেশি দামের থেকে কম দামি যেগুলো, এগুলো এরকম। সেটা ডিস্টেন্স কতটুকু? আসছি, একটা প্যাকেজ বর্ণনা দিলেই বুঝতে পারবেন। তো এগুলো কম দামি বেশি বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এগুলো হচ্ছে হোটেলের ছবি দেখালাম। এরপর আসেন ক্যাটারিং। আমরা অলরেডি ক্যাটারিংয়ে আলাপ করে ফেলছি যে আগে আমরা পলিথিন সিস্টেম বিভিন্ন রকমভাবে প্যাকেজ করছি। এখন আমরা করি যেটা, সেটা হচ্ছে হয় সেটা বুফে স্টাইলে বাংলাদেশি খাবার। বুফে স্টাইল মানে কিন্তু ওই যে আমরা যেরকম রেস্টুরেন্টে গিয়ে বুফে খাই ওরকম না। আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটাই, ভাত, মাছ, সবজি, ডাল, এটাই বুফে স্টেশনে সাজানো থাকবে এবং ওখান থেকে আপনি আপনার খাবারটা নিয়ে টেবিলে বসে খাবেন। এটা একটা স্টাইল। আর একটা হচ্ছে যে বক্স সিস্টেম, সেটা হচ্ছে যে আপনার সেলোফেন বক্সের মধ্যে ভাত থাকবে, আর এই যে ওয়ান টাইম যে প্লাস্টিক সিল্ড বক্সগুলো থাকে সেগুলোতে তরকারি থাকবে, তরকারি, সবজি, ডাল, ইত্যাদি। তো সেগুলা সামনে আসবে। একসময় আমরা এরকম টিফিন ক্যারি করে বাসায় রুমে খাবার পৌঁছে দিচ্ছি, এরকম ঘটনা একসময় হয়েছে, আমরা করছি। টিফিন ক্যারি বা পলিথিন বিভিন্ন রকমভাবে এরকম মাটিতে বসে আমরা একসময় খেতাম। 16 সালের ছবি। হ্যাঁ, আর এই বুফে স্টাইল শুরু হয়েছে আমাদের 18 সাল থেকে, এটার ছবি এটা। শরিয়া কনসালটেন্ট হিসেবে ডক্টর মঞ্জুরি লাহি আছেন এবং ডক্টর রফিকুল ইসলাম মাদানী আছেন, আজকে ক্লাস নিয়েছেন। তো এই বছর ইনশাল্লাহ আমাদের সাথে ডক্টর রফিকুল ইসলাম মাদানী, যিনি আছে ক্লাস নিয়েছেন, তিনি যাবেন আর কি। আর ডক্টর মঞ্জুরি লাহি গত বছর গিয়েছেন, উনি আবার 2026 সালে যাবেন আমাদের সাথে ইনশাল্লাহ। বাংলাদেশে তো ক্লাস চলতে থাকবে এবং পরবর্তীতে হজের সময় উনি যাবেন এবং ওখানেও ক্লাস নেবেন আর কি। তো এটা সৌদিতে ছবি, ক্লাস নেওয়ার ছবি কিছু দেখা যাচ্ছে। আর এগুলো কিছু সৌদি আরবের ছবি, আপনার ফ্রুটস শপে এবং আপনার মিনা, আরাফা, মুজদালিফা, তারপর জাবালে নূর, জাবালে সুর, এইসব জায়গায় আমাদের ঘোরাঘুরির কিছু ছবি, একটা মিউজিয়ামের ছবি। আচ্ছা, আমরা প্যাকেজে চলে আসছি। প্যাকেজটা ডিজাইন করা হয়েছে সৌদিতে 3 ভাবে: আর্লি, লেট এবং মিড। আর্লি মানে হচ্ছে সবার আগে যারা যায়, গিয়ে মক্কা মদিনায় থেকে হজ করে চলে আসে। আর মিড প্যাকেজ মানে হচ্ছে যে যারা হচ্ছে হজের আগে মক্কা বা মদিনা একটা শহরে যায়, তারপরে হজ শেষ করে হজের পরে আবার মক্কা মদিনা বা একটা শহরে থাকে, আর মাঝখান যারা যায়। আর লেট মানে হচ্ছে যে সবার শেষে যারা যায়, গিয়ে প্রথমে হজ করে, হজ করার পরে লাস্ট থিং যেটা করে সেটা হচ্ছে যে হজ শেষ করার পরে মক্কায় থাকে, মক্কার পরে মদিনা যায়, মদিনা থেকে দেশে ফিরে। তা আমরা যে প্যাকেজটা করি সবসময় সাধারণত সেটা হচ্ছে আর্লি প্যাকেজ, মানে সবার আগে যাব, যে মক্কায় থাকবো কিছুদিন, তারপরে মদিনা চলে যাব। মদিনা থেকে ফিরে এসে আমরা হজের ঠিক আগে আজিজিয়াতে থাকবো।
আচ্ছা, এটার কি কারণ? জিলকদ মাসের 1 তারিখ থেকে 15 তারিখে যারা যায় এটা হচ্ছে আর্লি প্যাকেজ। প্রথমে মক্কা, তারপর মদিনা, তারপর হজ। আর এটা এরকম মক্কা মদিনা হজ। আর মিড প্যাকেজ হচ্ছে জিলকদ মাসের 20-25 তারিখে যায়, প্রথমে মক্কায় বা মদিনায় থাকে, এরপর হজ করে, তারপর মক্কা বা মদিনা যেই শহর অল্টারনেটিভ শহরে। সো মক্কা হজ মদিনা অথবা মদিনা হজ মক্কা। আর লেট প্যাকেজ হচ্ছে একদম জিলহজ মাসের 2-4 তারিখের দিকে তারা যাবে, প্রথমে হজ করবে, তারপর মক্কায় থাকবে, তারপর মদিনা থেকে দেশে ফিরবে। হজ, মক্কা, মদিনা। আর স্থায়ী প্যাকেজ আর আমাদের প্যাকেজের পার্থক্য, স্থায়ী প্যাকেজ হচ্ছে আপনি মক্কাতে যেই হোটেলে উঠবেন সেই হোটেল থেকে মদিনা যাবেন, সেই হোটেল থেকে হজ করবেন, সেই হোটেল থেকেই দেশে ফিরবেন। আর অস্থায়ী প্যাকেজ হচ্ছে আপনি প্রথমে মক্কায় গিয়ে একটা হোটেলে উঠলেন, 18 দিন 20 দিন থাকলেন, তারপর মদিনা গেলেন, মদিনা থেকে ফিরে আসলেন, তারপর মনে করেন আজিজিয়াতে থাকলেন, এটাই যে হোটেল চেঞ্জ হইল একটা মক্কার, আগের হোটেলটায় ফেরত আসলেন না। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে আমরা যে প্যাকেজটা গত বছর 9,35,000 টাকা থেকে করছি, সেই প্যাকেজটা যদি আমার ফিক্সড হতো, ওই মক্কার ওই হোটেলে হজের দিনগুলোতে ফেরত আসতাম, মদিনা থেকে এসে আজিজিয়াতে না থাকতাম, তাহলে ওই প্যাকেজটার দাম হয়তো 16 লাখ টাকা। বিকজ হজের সময় যেই স্লটটা, ওইটা সবচেয়ে এক্সপেন্সিভ স্লট। আমরা মক্কাতে 20 দিন থাকলাম যেই হোটেলে, 18 থেকে 20 দিন যেই হোটেলে থাকলাম, এবং সেই হোটেলের যে রেস্টুরেন্ট, সেখানে আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা হলো হাজিদের, সেই প্যাকেজের দাম 9,35,000 টাকা। কিন্তু আমাদের মতন 20 দিন থাকবে না, 10 দিন থাকবে। এই 10 দিনের মধ্যে 5 দিনই যাবে তার হজে, সেই একই হোটেলে, ওই প্যাকেজটার দাম হবে 16 লাখ টাকা। বিকজ হজের সময় এটা অসম রকমের এক্সপেন্সিভ হয়ে যায়। তো এই বুদ্ধিটা সৌদি সরকারই বের করছে, যে হাজিদেরকে বিভিন্নভাবে ঢুকায় বের করে বিভিন্ন রকমের অপশন রাখছে। তো আমাদের চিন্তা হচ্ছে, আপনি যদি মক্কার সবচেয়ে কাছের হোটেলে থাকতে চান, কথার কথা, আবার 16 লাখ টাকা দিতে না চান, ওখান থেকে কাছ থেকে ইবাদত করবেন, তো হজের দিনগুলোতে ওখান থেকে 5 দিন ইবাদত করতে পারবেন। 5 দিন কোথায় থাকবেন? মিনায়, মিনা, আরাফা, মুজদালিফা, তাই তো? তাহলে 5 দিন আপনি পাইলেন, 5 দিন পাইলেন না, এদের জন্য আপনি 16 লাখ টাকা দিলেন। আর আপনি যদি 17, 18, 20 দিন থাকতেন, আর হজের সময়টা আপনি হজের ওই হোটেলে না থেকে মিনার পাশে থাকতেন, তাহলে মিনার সময় আবার মিনার পাশে থাকলে আবার মিনা থেকে যাওয়া আসা করা যায় ওই হোটেলে, যেহেতু মিনার পাশে কাছাকাছি। তাহলে মিনার হজের সময় আপনি একটু বেনিফিট পাইলেন, আর আগে ইবাদত করে নিলেন মক্কায় কাছাকাছি থেকে, তাহলে আপনার কি টাকা সেভ হলো না? অনেকগুলো টাকা। হ্যাঁ, তো এই জন্য এই ডিজাইনটা করা হয়। এবং এই প্যাকেজটা, এই যে মানে শিফটিং বলে, অস্থায়ী বলে, মক্কায় একটা হোটেলে থাকলাম 5ই জিলকদ থেকে 25শে জিলকদের মধ্যে, থেকে 25শে জিলকদ চলে গেলাম মদিনা, গিয়ে মদিনায় 25 থেকে 29-30 জিলকদ পর্যন্ত মদিনা থাকলাম, আবার 1 থেকে 3-4 জিলহজ পর্যন্ত থাকলাম, এই 7-8 দিন 9 দিন থাকলাম। থেকে মদিনা থেকে ফেরত আসে 3-4 জিলহজের দিকে আমরা এসে উঠলাম মিনার পাশে আজিজিয়াতে, নতুন একটা হোটেলে। সেইখান থেকে 3-4 দিন, 3 দিন বা 2 দিন পরেই আমরা ঢুকে গেলাম কোথায়? 7 তারিখ 8 তারিখে ঢুকে গেলাম হজে। হজটা শেষ করে 12 তারিখে আমরা 12 তারিখ শেষ হইল, 12 তারিখের পরে 13, 14, 15, 16 এই সময় আমাদের ফিরতি ফ্লাইট হবে, ওইখান থেকেই আমরা দেশে ফেরত আসলাম। এমনকি ওই আপনার বিদেশে আর বিজা হোটেল থাকা যে আপনি বিদায়ী তো আপনার এক্স্যাক্টলি ওটা বলছি, আপনি আমাকে বলতে দেন, আমি একটা একটা করে শেষ করছি। তো আপনি যখন 8 তারিখে ইয়েতে আসলেন, 3-4 তারিখে মদিনা থেকে ফিরলেন, এসে আজিজিয়ার হোটেলে উঠলেন, তাহলে আপনি ফার্স্টে মদিনা থেকে যখন ফিরলেন, আপনি কিন্তু একটা ওমরা করতে পারতেছেন, কারণ মক্কা থেকে বের হয়ে গেছিলেন। হ্যাঁ, বের হয়ে গিয়ে আপনি যদি ধরেন প্রথমে আসছেন, তাহলে মক্কায় এসে একটা ওমরা করছেন, করে মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনা থেকে ফেরত আসার সময় আরেকটা নিয়ত করে নতুন ওমরা করতে পারবেন। তো হ্যাঁ, মদিনা থেকে আবার মক্কা ফেরত আসবেন হজের আগে, ফেরত এসে আজিজিয়ার হোটেলে উঠবেন। আজিজিয়ার হোটেলে ওঠার পর, চেকিং করার পর, আমরা সবাইকে একসাথে করে বাসে করে মক্কা মসজিদে নিয়ে যাব ওমরা করার জন্য। ওমরা করা শেষ হইলো, আপনার ধরে এটা 4 তারিখ 5 তারিখে ওমরা করলেন, এরপর আপনার হজে ঢুকবেন 7 তারিখ 8 তারিখ, মাঝখানে 2 রাত পাচ্ছেন, 2 দিন পাচ্ছেন। এই 2 দিন যদি আপনি বলেন যে আমি ওই 2 দিনও মক্কা মসজিদে নামাজ পড়তে চাই, ট্যাক্সি করে চলে যেতে পারবেন, বাসে করে চলে যেতে পারবেন, খুব বেশি কঠিন না। হ্যাঁ, গিয়ে আপনি মানে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত টার্গেট করে আপনি গিয়ে নামাজ কালাম করে আসতে পারবেন, আপনার হোটেলে এখানেই থাকলো। আচ্ছা, 7 তারিখ 8 তারিখে আপনি মিনায় রওনা দিবেন আপনার হোটেল থেকে, আজিজিয়ার হোটেল থেকে। মিনায় ঢুকে গেলেন, মিনায় ঢুকে আপনি 8 তারিখটা থেকে 9 তারিখে আরাফাতে যাবেন, আরাফাত থেকে সন্ধ্যার সময়
মুজদালিফাতে আসবেন। মুজদালিফায় খোলা মাঠে রাত্রি যাপন করবেন, করে 10 তারিখ সকালে আমরা আপনাকে এই আবার হোটেলে নিয়ে আসবো। আমাদের দায়িত্ব কিভাবে নিয়ে আসবো না নিয়ে আসবো বিস্তারিত আলোচনা পরে করবো। মিনার পাশে যে হোটেল আজিজিয়ার হোটেলে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো? 8 তারিখে মিনায় ছিলেন, 9 তারিখে আরাফা ছিলেন। এই 2 দিনে আপনি যথেষ্ট পরিমাণ ঘর্মাক্ত, টায়ার্ড। আপনার ফেরার কথা কোথায়? মিনায়। আমরা মিনায় না ফিরাই আপনাকে যদি হোটেলে নিয়ে আসি, তাহলে আপনার অ্যাটাচ বাথরুমে এসি রুমে আপনি একটু ওয়াশ আপ করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আপনি কিন্তু পরবর্তী আবার কার্যক্রমে একটা পুরো এনার্জি নিয়ে জয়েন করতে পারতেছেন। তা আমরা যেটা করি সেটা হচ্ছে যে 10 তারিখে যখন মানুষ মুজদালিফা রাতে যাপন করে হোটেলে চলে আসে, হোটেলে আসার পর কিছুটা সময় দিয়ে আপনাদের ফ্রেশ আপ হওয়ার জন্য নিজের রুমে গিয়ে ফ্রেশ আপ হইলেন, এরপরে পাথর মারতে যাবেন। হোটেলটা এমন একটা জায়গায় নেওয়া হয় যেখান থেকে টানেল করে মিনার আপনার যে পাথর মারার জায়গা সেটার সাথে জয়েন করে দেওয়া হয়েছে। মাঝখানে কিন্তু মিনা এবং মুজদালিফার মাঝখানে কিন্তু মিনা এবং আজিজিয়ার মাঝখানে কিন্তু পাহাড়। তো আমরা হোটেলটা নিই টানেলের এই পাশে, সো দ্যাট আপনি খুব অল্প হেঁটে টানেল দিয়ে কত কিলোমিটার হয়েছে? আপনি যদি মিনার তাবৎ থেকে হেঁটে যাইতেন তাহলে 4 কিলোমিটার 8 কিলোমিটার থেকে 10 কিলোমিটার হাঁটতে হইতো। আর হোটেল থেকে আমাদের লাগে হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার ওয়ান ওয়ে, সো বোথ ওয়েতে 4 থেকে 5 কিলোমিটার। এটার মাঝখানে আবার পাহাড়ি পথে একটা দেওয়া আছে, ওই যে কি জানি বলে আপনার বাসের সিস্টেম আছে। আমি বলতেছি একটা একটা করে। মাঝখানে একটা বাসের সিস্টেম আছে, যে ওই পাহাড়ি পথের অংশটাকে বাসে করা হয়। পাহাড়ি পথে বাসের আপনার বাসে করে ট্রান্সপোর্ট করা হয়। সো সেটা যদি আপনি বাসটা যদি পেয়ে যান তাহলে 4-5 কিলোমিটারেরও কম হাঁটতে হবে, হয়তো অ্যারাউন্ড 3-3.5 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু হাঁটতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ আপনি যে জামা দিয়ে পাথর মারবেন ওই জায়গায় কোনো বাসের কোনো গাড়ির ব্যবস্থা নাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান। তো ওইখান থেকে আপনি পাথর মেরে আসবেন। আমি যেটা বললাম এটা ফুল প্যাকেজ, যে আপনি প্রথমে মক্কায় যাবেন, 18 দিন 20 দিন থাকবেন, তারপর মদিনা যাবেন 8-9 দিন থাকবেন, তারপর ফিরে এসে মুজদালিফায় উঠবেন। হজের আগে 2-3 দিন, হজ শেষ করবেন 5 দিন, হজের পরে আবার 2-3 দিন করে আপনি দেশে ফেরত আসবেন। টোটাল মিলে 40-42 দিন। আজিজিয়া থেকেই আসবেন, আজিজিয়া থেকেই জেদ্দায়। আজিজিয়া থেকে মক্কার দূরত্ব কত? আজিজিয়া থেকে আমাদের হোটেল থেকে মক্কার দূরত্ব হবে অ্যাপ্রক্সিমেটলি 5.5 কিলোমিটার। তো যেহেতু আপনার মক্কাতে প্রথম অংশে ছিলেন, আপনি যতটুকু সময় পেয়েছেন 18 দিন 20 দিন একদম টানা ইবাদত করছেন, ইনশাআল্লাহ 80-100 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবেন। আর মদিনাতে তো মদিনার হোটেল থেকে আপনি নামাজ পড়বেন। আর আজিজিয়া থেকে আপনি যদি যেতে চান, ওই যে বললাম হজের আগে 2-3 দিন আপনি ট্যাক্সি করে, মদিনা হোটেলটা কত দূরে হবে প্যাকেজ অনুযায়ী আমি বলতেছি। আচ্ছা, আমরা এখন প্যাকেজে চলে যাই। সর্বনিম্ন প্যাকেজ গত বছর ছিল আমাদের 6,80,000। আমরা এবার বলতেছি যে কি গভর্নমেন্টের প্যাকেজের কাছাকাছি একটা প্যাকেজ করার চেষ্টা করব। ডিস্টেন্স ওয়াইজ কী হবে না হবে দেখেন, আমাদের ঘোষণা ছিল মক্কা থেকে 4 থেকে 8 কিলোমিটার দূরে, কিন্তু আমরা পরবর্তীতে প্রথম অংশে ওই যে 18-20 দিন অংশে আমরা 750 মিটারের একটা হোটেলের ব্যবস্থা করছিলাম। আর মদিনাতে আমাদের হোটেল হওয়ার কথা ছিল 800 থেকে 1200 মিটার, সেটা আমরা 450 মিটারের দূরত্বে নিয়ে আসছিলাম। তো আমরা এবার বলতেছি যে গভর্নমেন্ট প্যাকেজের সাথে একটা অ্যামাউন্ট যোগ করে একটা ডিসেন্ট প্যাকেজ বানানোর চেষ্টা করব। সেটা 5 লক্ষ হলে আমাদেরটা 5.5-6 লাখ হবে, 5.5 লাখ হলে আমাদেরটা 600-6 লাখ হবে, এরকম কিছু হবে বলে আমরা ধারণা করতেছি। তো গভর্নমেন্টের ঘোষণার অপেক্ষায় আছি, আসলে আমরা আমাদেরটা দিব। আচ্ছা, এরপর একটা প্যাকেজ থাকবে, এটা 7,55,000 ছিল, এটা হয়তো ইন বিটুইন 7 লক্ষ and 7.5 লক্ষ এই বছর করার চেষ্টা আছে, ইচ্ছা আছে। যেটা ডিস্টেন্স হবে এরকম, এই যে মক্কাতে আপনার 600 থেকে 900 মিটার দূরত্বে 1-2 স্টার মানের হোটেল, আর মদিনাতে 300 থেকে 350-400 মিটার দূরত্বের মধ্যে 1-2 স্টার মানের হোটেল, ঠিক আছে। আর ডিলাক্স প্যাকেজ এরপরে এটাও এরকম 8 লক্ষ থেকে 8.5 লক্ষ এরকম একটা রেঞ্জের মধ্যে একটা ডিলাক্স প্যাকেজ হবে, যেটা মক্কার দূরত্বটা আরও কমে আসবে, 300 থেকে 600 মিটারের মধ্যে 3-4 স্টার মানের হোটেল, মদিনা থেকে 200 থেকে 350 মিটার দূরত্বে 1-2 স্টার মানের হোটেল। ফাইনালি আমাদের একটা ক্লাসিক প্যাকেজ থাকবে, যেটা 9,35,000 টাকা যেটা ছিল, এটা এরকম 9 থেকে 9.5 লাখ এই রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করব। যেটা 0 to 250 বলছি, প্রতি বছর আমরা 0 মিটারেই রাখতাম, এটাই সর্বোচ্চ প্যাকেজ। আরেকটা প্যাকেজ হয়, ওইটা আসলে কেউ নেয় না, ওইটা আমি দেখাবো।
তো ক্লাসিক প্যাকেজ হচ্ছে 9,35,000, মক্কাতে 0 মিটার হবে, মদিনাতে 100 মিটার, 50 মিটার, 150 মিটার খুবই কাছে হবে। এবং মক্কাটা যদি 4-5 স্টার মানের হয়, মদিনাটা 2-3 স্টার মানের, এরকম করে। আর এক্সক্লুসিভ প্যাকেজ একটা অফার থাকে, যেটা আসলে গত বছর মাত্র 10 জন হয়েছিল মনে হয়, তো ওই জন্য আমরা এটা করি নাই। সেটা হচ্ছে মক্কাতেও 0 মিটার 5 স্টার হোটেলের মতো হবে, মদিনাতেও 5 স্টার হোটেল 0 মিটার টাইপের হবে, দুইটাই। মদিনাতে হোটেলের দাম খুব এক্সপেন্সিভ হওয়াতে মদিনাতে 5 স্টার নিলে পরে প্যাকেজের দাম এই যে অতিরিক্ত 2 লক্ষ টাকা বেড়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি হিসাব। এগুলা দেখছেন যখন, আশা করি আগামী অক্টোবরের ফার্স্ট উইকে আমরা হিসাব পেয়ে গেলে বাংলাদেশ সরকারের, আমরা দ্রুত প্যাকেজ বানাবো এবং আমরা আবার একটা সেশন করব, এরকম সেশন করব, আপনাদেরকে ইনভাইট করব। লিফলেট আছে, আমাদের লিফলেট অলরেডি অফিসে আছে। এই আরফান, লিফলেটগুলো নিয়ে আসা দাও তো সবাইকে। হ্যাঁ, প্রথম একদম প্রথম যে প্যাকেজটা ইয়ে করেছিলেন, যেটা হচ্ছে গভর্নমেন্টের 5 লাখ রুপির প্যাকেজটা আপনারা 6 লাখ 80 করেছেন। মানে ওইটাতে আসলে পার্থক্যটা কি হয়েছিল, যেটা মদিনাতে গভর্নমেন্টের প্যাকেজটা ছিল হচ্ছে আপনার দূরত্ব হবে সর্বোচ্চ 2.5 কিলোমিটার, মিটিং আছে। আর মদিনার দূরত্ব হবে সর্বোচ্চ 1.5 কিলোমিটার। তো সেটাকে আমরা নিয়ে আসছিলাম সর্বোচ্চ 750 মিটার, আর মদিনাতে আমরা নিয়ে আসছিলাম 450 মিটারে। এই হচ্ছে ডিফারেন্সটা। ওই 2.5 কিলোমিটার তো হচ্ছে সর্বোচ্চ, তাই না? ওটাতে ম্যাক্সিমাম এগুলো যেতে পারবে। জি। এর আগেও তো অনেকে নিশ্চয়ই দেখেছে, বা আমি আসলে হ্যাঁ, এর আগেও রাখছে অনেকে। এবং আপনার আমার জানা মতে যারা আপনার ওই রেটে 5,90,000 রেটে রাখছেন, তারা সামনে আসুন। অ্যাবাউট 1.5 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত রাখতে পারছেন। প্রাইসিংটা কি ভ্যারি করছে মূলত হোটেলের ডিসটেন্সটা? হোটেলের ডিস্টেন্সের সাথে আর অনেকগুলো জিনিস আছে। যেমন আমরা আসলে এখানে বলি নাই, যে বললাম যে সব কিছু আমরা বলতে পছন্দ করি না। আমরা যেটা করি যে কিছু কিছু অ্যাডিশনাল সার্ভিসেস এটার সাথে অ্যাড করি, যেগুলো আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন যে আছে, কিন্তু আমরা ইচ্ছা করি এগুলা বলি না। একটু ভ্যালু অ্যাডেড সার্ভিসের মতন, যে সেটা আপনি যেই ফ্যাসিলিটি বলেন, হোটেল বলেন, খাবার বলেন, ট্রান্সপোর্ট বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিছু অ্যাডিশনাল প্ল্যান এবং এক্সপেন্সেস থাকে, সো দ্যাট জিনিসটার একটা কোয়ালিটি বা মান হয়। আমরা ওইরকম বলতে চাই না যে আপনাকে আমার এটা দেওয়ার কথা দিছি, হয়েছে তো, এরকম না বিষয়টা। যে আমরা যখন মনে করি যে ওখানে আরও কিছু অ্যাড করলে পরে, কিছু খরচ অ্যাড করলে পরে আরেকটু মান এবং আপনাদের সুযোগ সুবিধা আরাম বাড়ানো যাবে, কষ্ট কমানো যাবে, তাহলে সেই জিনিসটা করি। সেটা আসলে আমরা ব্যাখ্যা দিতে চাই না, এবং আশা করছি যে আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। এটা কি এবারে আপডেট? না, এটা গত বছরের প্যাকেজ, এই বছরের প্যাকেজ দিতে পারবো না এখন অফিসিয়ালি। জি প্যাকেজ যেটা জি। আসলে আমরা ধরেন কারণ যদি কম্পারিজন করতে যাই, কারণ আরেকজন যে স্যার ছিল, ওনার একটা সেশন দেখেছিলাম তো ওইটাতে যেমন উনি বলেছিলেন যে সবগুলো ব্যক্তি আমরা একটু যাচাই বাছাই করি, জেনে নিই, তারপরে দেন ডিসিশন নিব। যেমন ইকোনমি প্যাকেজে 5 থেকে 6 জন এক রুমে থাকা গিয়ে, হ্যাঁ, এটা অ্যাকোমোডেশন, এটা কি সবসময় 5 থেকে 6 জন? না, ইকোনমি প্যাকেজটা আমরা 5 থেকে 6 বলি, আর বাকি প্যাকেজগুলো আমরা 4 থেকে 5 বলি। ক্লাসিক প্যাকেজের এক্সক্লুসিভ প্যাকেজটা আমরা শুধু 4 জন বলি, এক রুমে 4-এর বেশি না। ইকোনমিতে আসলে 4 জন কখনোই না হয়, তবে 5 থেকে 6 জন লাগে। না, ইকোনমি প্যাকেজে 4 জনও হয়, 5 জনও হয়, 6 জনও হয়, এমনকি 3 জনও হইতে পারে। হ্যাঁ, এটা কিসের উপর depend করে? এটা ডিপেন্ড করে আমরা কি ধরনের হোটেল কিনতে পারলাম, কি ধরনের অবস্থায় কি হইলো না হলো, অনেক কিছুর উপর। আমরা 5 থেকে 6 বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি আপনাকে 5-6 বেডেড রুমেও রাখি, আপনি আপত্তি করতে পারবেন না, যদি 6 জনের মধ্যে, কিন্তু হয়তো আপনি 4 বেডেডে আছেন। হ্যাঁ, 6 জনের মধ্যে যদি 50% মহিলা আছে, 50% যদি পুরুষ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি হজের ক্লাসে আসছেন না অন্য কোথাও আসছেন? এক রুমের মধ্যে পুরুষ মহিলা ঢুকে দিব, প্রশ্নই আসে না। আপনার হাজবেন্ড ওয়াইফ চাচ্ছেন না। হাজব্যান্ড ওয়াইফ থাকলে তো হাজব্যান্ড ওয়াইফই শুধু ওই রুমে থাকবে, সেটার হিসাব টোটালি আলাদা। সেখানে নিশ্চয়ই আরেকজনকে আমার এই প্রশ্নটা গতবারও আসছিল, এটা একটা কমন প্রশ্ন পরিণত হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ জিজ্ঞেস করতেছে যে আপনারা তো আমাদেরকে একটা রুমে দিছেন, অন্য কেউকে আবার ঢুকে দিবেন না তো এই রুমে? তাহলে আমি কি ধরনের মুসলিম আর কি ধরনের হজের কাজ করতেছি বলেন? একটা রুমের মধ্যে হাজব্যান্ড ওয়াইফকে দিছি, সেখানে আরেকজন তৃতীয় ব্যক্তি ঢুকাই দিছি, এটা সম্ভব? সম্ভব না। এটা কোনোদিন সম্ভব না। জিনিসটা হচ্ছে, আমি বলি, অ্যাকোমোডেশনের সিস্টেমটা হচ্ছে যে যখন আপনি আমাদের বেসিক প্যাকেজে যাবেন, এটা শেয়ার্ড রুম, পুরুষ, এই সবাই একটু মন দিয়ে শোনেন, পুরুষরা পুরুষদের রুমে শেয়ার করে থাকবেন, মহিলারা মহিলাদের রুমে শেয়ার করে থাকবেন। এখন যদি কেউ বলে আমরা আমাদের ফ্যামিলি একসাথে থাকবো, তাহলে কন্ডিশনগুলো কি হয়? যদি আপনারা ফ্যামিলি মেম্বার 4 বা 5 হন,
আমরা যদি ওই হোটেলে 4-5-এর জেনারেল রুম পাই তাহলে আপনাকে এমনি রুম দিয়ে দিতে পারবো, 4-5 পার্সনস কোনো খরচ বাড়বে না। কিন্তু যদি আপনারা 3 জন হন এবং 2 জন হন তাহলে খরচ বাড়বে। খরচটা বাড়ে কীরকম? আমাদেরকে সৌদিরা যে হজের হোটেল দেয়, এই হোটেলের 2টা কন্ডিশন মিট করতে হয়। একটা হচ্ছে যে আমাকে রুম কিনতে হয়, আর একটা হচ্ছে নাম্বার অফ বেড কিনতে হয় একই সাথে। একটা রুম অন অ্যান এভারেজ 4 or 4.5 ইউজুয়ালি বেডেড। অর্থাৎ আমি একটা রুম নিব মানে আমাকে একটা 4 অথবা 4.5। ওই হোটেলের এভারেজ কি, ওই হোটেলের রুমের এভারেজ মানে কতগুলা রুম আর কতগুলা বেডেড ওই হোটেলের পারমিশন সৌদি সরকার থেকে। ধরেন 200 বেডের পারমিশন আর 50টা রুম আছে, তাহলে এভারেজ কত? 4। 200 ডিভাইডেড বাই 50 যদি হয় 200 বেডের রুম আর আপনার বেডরুম আছে হচ্ছে 40টা, তাহলে এভারেজ কত? 4.5-এর কাছাকাছি, তাই তো? 5 সরি 4-5 20 5। তার মানে কি আমরা চাবো না যে 5 বেডের এভারেজের হোটেল কিনতে, আমরা চাবো 4 বেডের এভারেজের হোটেল কিনতে, বা যদি পাই 3.5 বেডের এভারেজের হোটেল কিনতে। সো এটা আমি এখনও জানি না আমি কি কিনতেছি, কি পাচ্ছি। ধরে নিতে হবে যে আপনার এভারেজ ইউজুয়ালি 4 থাকে, এটা 3.5-এর নামে 4.5-এ যায়। 5টা একটু রেয়ার, আবার 3.5-এর নিচেও রেয়ার। তো সবচেয়ে কমন এভারেজটা কি? 4। সো 4 বেডের মানে হচ্ছে একটা ফ্যামিলি যদি আসে 4 বেডের রুম দিয়ে দিলে আমার খরচ বাড়লো না ইউজুয়ালি। কিন্তু যখনই আপনি 3 জন আসবেন বা 2 জন আসবেন, 3 জন আসলে আপনার ওই বেডে ওই রুমে যে একটা এক্সট্রা বেড কিনতে হচ্ছে না আপনার জন্য? স্পেস আছে কিনা? অবশ্যই। এখন কথা হচ্ছে আমি এভারেজ একটা রুম কিনলে কিন্তু একটা এভারেজে একটা বেড বেশি কিনতেছি, ঠিক আছে? তো নট মানে এমন হতে পারে যে আপনাকে আমি 4 জন থাকবেন, এমন হতে পারে আমি 5 বেডের রুম দিয়ে দিচ্ছি, এমন হতে পারে আপনি 3 জন থাকবেন আমি 3 বেডের রুমই দিচ্ছি, কিন্তু আমার খরচ কিন্তু 4 বেডের। বুঝাতে পারছি? ওই হোটেলটাতে 2 বেডেড 3 বেডেড 4 বেডেড 5 বেডেড 6 বেডেড এমনকি 7 বেডের রুমও হোটেলও আছে। আর 7 বেডেড থাকলে আমরা 7 বেডের 7 জন রাখি না, সর্বোচ্চ 6 জন। একটা বেড আমার খালি যায়, তাহলে ওটা আমার একটা ওয়েস্টেজ। আমি কিন্তু কিনছি পয়সা দিয়ে, ব্যাপারটা বুঝছেন? সো জিনিসটা হচ্ছে আপনি যখনই 2 বেডের একটা রুম চাবেন হাজব্যান্ড ওয়াইফ অথবা হাজব্যান্ড ওয়াইফ একজন একটা বাচ্চা, তাহলে আপনার খরচ বাড়বে। খরচটা কীরকম বাড়বে? মক্কাতে একটা হোটেল, মদিনাতে একটা হোটেল, আজিজিতে হোটেলে 3 হোটেলে 3টা বেড আপনার জন্য। 3 বেডের রুমের হলে একটা করে 3টা বেড কিনছি আপনার জন্য। আপনারা 2 জন হন তাহলে 3 দুগুণে 6টা বেড কিনছি এক্সট্রা আপনার জন্য। এই 6টা বেডের পয়সার দায়িত্বটা আপনার ঘাড়ে চলে আসতেছে। এটা ডিপেন্ড করে, সর্বনিম্ন প্যাকেজ যদি হয় আমার 5.5-6 লাখ টাকা, আপনার এটার হয়তো 2 বেডের রুমে হয়তো অতিরিক্ত খরচ হবে পার পার্সন 70-80 হাজার টাকা বাড়বে পার পার্সন, ঠিক আছে? সবচেয়ে কম দামিটাই। আর সবচেয়ে বেশি দামি যেটা 9 লাখ 11 লাখের প্যাকেজ হলে 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত বেড়ে যায় পার পার্সন কস্ট। অর্থাৎ 9.5 লাখ টাকার প্যাকেজ হয়ে যাবে 11.5-12 লাখ টাকা। সুযোগ থাকলে আমরা দিই। এখানে অনেকগুলো কম্বিনেশন আছে। আপনার যখন আপনি চাবেন যে আপনারা একসাথে হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা নিয়ে থাকতে চান, তখন আমরা দিতে পারবো কি না এটা একটা ব্যাপার। কারণ সৌদি সরকারের আবার ওই হোটেলে এতগুলো রুম আছে, এতগুলো বেড আছে, অতগুলো মানুষকে উঠাইছে নাকি কম বেশি উঠাইছে এটারও একটা হিসাব আছে সৌদি সরকার। আমরা পয়সা বেশি আছে বলে সব এক্সট্রা বেড কিনে বসে আছি, অন্য এজেন্সির হাজি ঢুকতেই পারতেছে না ওই হোটেলে, এটারও একটা রেস্ট্রিকশন আছে। সো এটা আমরা সবাই চাইলে ঢালাওভাবে দিতে পারি না, পয়সা যতই বেশি দেন। হ্যাঁ, এটাকে অনেক বুদ্ধি করে অনেক করে হোটেলার সাথে অনেক রকমের মানে আন্ডারস্ট্যান্ডিং করে এটা কিনতে হয়। সৌদি সরকার যদি দেখে যে কোনো একটা পার্টি অতিরিক্ত বেড এতগুলো কিনে বসে আছে, তাহলে ওইটা নিয়েও তাদের আপত্তি থাকে। কারণ ওদের কাছে রেকর্ড আছে কোন হোটেলে কতগুলো বেড আছে। আমরা তো কিনি অনলাইনে, অনলাইনে লেখাই থাকে। জি, তখন সেক্ষেত্রে তো আমরা হয়তো 2 জনের বেড দিলাম, সেই ক্ষেত্রে আমাদেরকে বেডটা দিতে হবে। আপনার যদি 5 জন এক রুমে থাকেন, আমরা ওই হোটেলে একটা 5 বেডের রুম আপনাকে দিব। দেখা গেল যে আমাদের 3 জন হয়তো আমাদের চলে যাবে। আপনারা যদি একই ফ্যামিলি হন, দেখেন আপনারা যদি একই ফ্যামিলি হন এবং আপনারা যদি একজন আরেকজনের মাহরাম হন, তাহলে এক রুমে আপনাদের থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা এমন হন যে আপনি এবং আপনার স্ত্রী আর আপনার ভাই এবং তার স্ত্রী থাকতে চান, তাহলে তো আমরাই নিষেধ করবো আপনাকে যে আপনারা এক রুমে থাকতে পারবেন না, মাহরাম কভার করবে না।
বুঝতে পারছি? আপনাদেরকে তো আমরাই নিষেধ করবো, যেটা আপনার জন্য অবশ্যই জায়েজ হবে না। আচ্ছা, এমনটা কি হজের যাত্রায় গিয়ে গুনাহ কামাই আসতে হবে। না না জি, বুঝতে পারছেন তো? আমি জাস্ট ক্লিয়ার করলাম। জি আমরা ক্লিয়ার করি যে জি, ওটা আমরা আলাদা, ওটা আমরা 1-to-1 আলাপ করবো। আপনার স্পেসিফিক ইস্যু জন্য আমরা বসে আছি, মানে সকাল সন্ধ্যা, ওটা আমরা 1-to-1 ক্লিয়ার করবো, ওটা নিয়ে সমস্যা নেই। কিভাবে আপনার প্ল্যানটা হবে সেটা। আর কোনো নতুন প্রশ্ন আছে কিনা কাইন্ডলি? হাজবেন্ড ওয়াইফ, অনেক বেজে গেছে। হাজবেন্ড ওয়াইফ এবং মেয়ের জামাই একভাবে সম্ভব কি? হাজবেন্ড ওয়াইফ, মেয়ের জামাই সবাই সবার মাহরাম। আপনার জামাই আপনার শাশুড়ির মাহরাম, আপনি আপনার মেয়ের মাহরাম, আর আপনার মেয়ে তো আপনার হাজব্যান্ড, একসাথে একটা পরিবার। সো ছেলে, আপনি মেয়েকে, মেয়ের বউকে, মেয়েকে এবং মেয়ের জামাইকে, আর আপনার হাজব্যান্ড ওয়াইফ যেতে পারবেন। আপনার জামাইয়ের জন্য আপনার শ্বশুর শাশুড়ি অলমোস্ট লাইক বাবা মা, সো একই রুমে থাকতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যে মদিনা আফটার হজ এর মানে জি। এর প্যাকেজ যেটা, ওখানে আমরা দুটো এক হলো যে যদি এখানে সিঙ্গেল রুম দিতে চাই হাজবেন্ড ওয়াইফ, তাহলে এই প্যাকেজ থেকে কিরকম বাড়বে? আর আরেকটা কোশ্চেন হলো, যেখানে 6,75,000 টাকা আছে, এটা কি শর্ট প্যাকেজের এয়ারফেয়ার ধরে? এয়ারফেয়ার ছাড়া আমরা আগামী বছরের প্যাকেজ যেটা ঘোষণা দেবো, এয়ারফেয়ার দিয়ে দিব। কারণ এয়ারফেয়ার ছাড়া করলে সবার মধ্যে একটা অ্যাংজাইটি চলে আসে যে আমার টিকিটটা আমি কীভাবে জোগাড় করবো, অস্থিরতা শুরু হয়। আমাদের অফিসে কন্টিনিউসলি মেসেজ আসতে থাকে, আমাদের পুরো অফিস প্যানিকড হয়ে যায়। কারণ আমাদের ছোট শর্ট প্যাকেজ গ্রুপ অনেক থাকে। গত বছর 300 হাজির মধ্যে 150ই ছিল মনে হয় যে শর্ট প্যাকেজ। হ্যাঁ, 100 জন ছিল বিদেশ থেকে আসছে, বাংলাদেশি, যারা বিদেশ থেকে হজ করতে পারতেছে না বিভিন্নভাবে। তো এদের অনেক টিকিট কাটতে হয়, 150-র মতন টিকিট কাটতে হয়েছে। এই টিকিটগুলো নিয়ে এত প্যানিকড হয়ে যাচ্ছেন। তো আমাদের হাতে থাকলে আমরা ঠান্ডা মাথায় আছে ধীরে টিকিটগুলো হয়তো কাটতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে ওইটা আমরা হয়তো ঢুকাই দেবো। আর আমরা দেখছি যে আমরা যেই রেটে কিনতে পারি আপনারা পারেন না, আপনারা আরও বেশি দাম দিয়ে কিনেন, আপনাদের পয়সা নষ্ট হয়। শর্ট প্যাকেজ হ্যাঁ, শর্ট প্যাকেজের ক্ষেত্রে। ফুল প্যাকেজের ক্ষেত্রে ঝামেলা নেই। আর এক্সট্রা দুইজনেরটা আসলে এখন তো অঙ্ক ছাড়া বলা যাবে না। এটা হচ্ছে আসলে একটা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ কিছু একটা অ্যাড হয়ে যেতে পারে পার পার্সন। জি, কারণ আপনাদের প্রত্যেকের জন্য দুটো করে বেড কিনতে হবে। প্রত্যেকের জন্য না, 2 জনের জন্য। একজনের প্রত্যেকের জন্য 3টা বেড, মানে 3টা হোটেলের 3টা বেড। যদি আফটার হজ মদিনা হয় তাহলে মনে হয় 2টা বেড, একটু কম আসবে। আজিজিয়া আর মদিনা, এই 2টা হোটেলের 2টা বেড এক্সট্রা কিনতে হবে। জি, আর কোনো কোশ্চেন? মক্কা মদিনা আজিজিয়া ঠিক হোটেলগুলোতে আমাদের গ্রুপ ওয়াইজ রাখা হচ্ছে, এগুলো কি গ্রুপটা আগে থেকে এদের প্রি ডিসাইডেড হয়ে থাকে? প্যাকেজ ওয়াইজ যদি আপনি ফুল প্যাকেজ নেন, আপনি শর্টে যাবেন, আপনি লুজার হবেন, আপনার মন ভরবে না। আপনি 10 দিন পরে গিয়ে মক্কায় ঢুকবেন, ঢুকে আপনি যে রুমে ছিলেন সেই রুমের লোকগুলো দেখবেন যে সব হুলুস্থুল হই হই চই চই করতেছে, সব কিছু জানে, আর আপনি ভাই নতুন মানুষ, কিছুই বুঝতেছেন না কী করবেন না করবেন। তোমাকে কোর্স সেটিং দেওয়া। হ্যাঁ, ওই যে ক্লাসে আপনার 2 মাস পরে ঢুকলে পরে হ্যাঁ না, যে ছেলেপেলেরা সব পারে, সব পড়ালেখা করে ফেলছে, আর আপনি নতুন মানুষ, কিছুই জানেন না। তো শর্ট প্যাকেজে আপনি এটা লুজার হবেন, টাকা পয়সায় লুজার হবেন। আপনার যে রুমটা, যে বেডটা কিনছিলাম, এটা পুরো টাকা দিয়ে দেওয়া হয়েছে, আপনি না থাকাতে খালি ছিল। যারা লং যাবে সো হ্যাঁ, তারপরে আপনারা আবার এক্সট্রা টিকিট কাটবেন। আবার মনের মধ্যে আফসোস থাকবে যে ওনারা এতদিন সময় পাইলো, আমি পাইলাম না। এবং সবচেয়ে বেশি শর্ট প্যাকেজের কমপ্লেন থাকে এইটা, যে সম্ভব ছিল ফুল প্যাকেজ করতে পারতো, সে বলে যে কেন যে আমি পুরো প্যাকেজ করলাম না, কেন আমি এত ব্যবসাপাতি, চাকরি এইসব নিয়ে ব্যস্ত হইতে গেলাম। সৌদি আরবে একবার গেলে কিন্তু আফসোস হবে, বিশ্বাস করেন। 40 ডেজ বলে যে এতদিন কেমনে থাকবো, 40 ডেজ যখন শেষ হয়ে যায় বলে যে এত অল্প দিনে কীভাবে শেষ হয়ে গেল। কারণ দিনগুলো আপনার খাটবে কিন্তু আনন্দে, হাসিতে, গল্পতে, ইবাদতে। আপনি একটা মালয়েশিয়া ট্রিপ করবেন, আরও নাম নাই বললাম, কি টাতায়া বিচ, আমি নাই বললাম ওগুলোর কথা। যতগুলো ট্রিপ করবেন কোনো না কোনো রিগ্রেট নিয়ে ফিরবেন, কি করে আসলাম। আর সৌদি আরবে যাবেন, পুরাটাই আনন্দ, আর পুরাটাই আনন্দ, কারণ আপনার কোনো রিগ্রেট নাই, আপনার পুরাটাই ইবাদত, 100% ইবাদত। তাও আবার কি 1 লক্ষ গুণ সওয়াব হইতেছে, মক্কা মদিনা হচ্ছে 1000 গুণ সওয়াব। এবার আপনার রিগ্রেট হওয়ার কোনো কারণ আছে? আপনার আসতেই ইচ্ছা করবে না, ফিরতে ইচ্ছা করবেন না। যখন মনে হবে এই ঢাকায় গেলে আবার সেই ব্যবসাপাতি, আলু, পেঁয়াজ, রসুন, পটল, এই হিসাব শুরু হয়ে যাবে, তাই না? আপনাদের এই জি করেন। অবশ্যই মহিলাদের ক্লাস হবে, মহিলারা তো হাজি না। হ্যাঁ, ওখানের ব্যবস্থাটা হচ্ছে যে আগে যখন আমাদের ধরেন গ্রুপটা ছোট ছিল, 60-80 হাজি হইতো,
তখন আমরা যে কাছে যে হোটেলটা থাকতো মসজিদের কাছে মক্কা মদিনায়, সেই কাছের হোটেলের দুইটা পাশাপাশি রুম ইউজ করতাম। একটাতে পুরুষরা, একটাতে মহিলারা। দুইটা রুমে দুইটা স্পিকার দিয়ে রাখতাম। একটা রুমে শায়েক বসে লেকচার দিত বা আমরা লেকচার দিতাম, আর মহিলারা পাশের রুমে স্পিকার দিয়ে শুনতো। তো তাদের যদি কোনো প্রশ্ন থাকতো তারা ইন্টারকম মানে যে PABX সিস্টেমে ফোন করতো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিত যে আমাদের এই প্রশ্ন আছে। গত বছর তার আগের বছর হাজি 200-300 হয়ে যাওয়াতে আলহামদুলিল্লাহ আমরা আর এভাবে করতে পারতেছি না। আর সৌদিতে আপনার ওই যে ওপেন স্পেসে বা কোনো অডিটোরিয়ামে প্রোগ্রাম করা নিষেধ, একমাত্র রুমের ভিতরে আলাপ আলোচনায় অ্যালাউড। তো এখন আমরা যেটা করি ছোট পরিসরে করি, সবাই আসতে পারে না, আমরা লাইভ করি। এই যে এখানে যেমন লাইভ হচ্ছে, আপনার মোবাইলে আপনি ইন্টারনেট নিয়ে যাবেন, ওখানে মাস্ট হচ্ছে আপনাকে স্মার্টফোন নিয়ে যেতে হবে এবং মাস্ট আপনার সৌদি সিম ইউজ করতে হবে উইথ ইন্টারনেট। সো আপনি আপনার বেডে শুয়ে মোবাইলে আপনি সেশন দেখতে থাকবেন কানে হেডফোন লাগায়। যদি কোনো প্রশ্ন আসে গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে দিবেন, আমরা মেসেজ দেখে অ্যান্সার করবো। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, আমি তাহলে এটাতে আবার আসি। এই আমাদের প্যাকেজগুলো হচ্ছে সকল প্যাকেজের সফরসূচি, এটা একটু নোট নিতে পারেন। এটা হচ্ছে যে 3 থেকে 8ই মে, 3 থেকে 8 মে না নাকি জুন না মে? হ্যাঁ, 3 থেকে 8ই মে, 5 থেকে 10 জুলকাদা আমরা যাব, 15 থেকে 20 দিন অবস্থান করব। তারপরে হচ্ছে 22 থেকে 24 মে, 25 জুলকাদা আমরা মদিনায় চলে যাব, 7 থেকে 9 দিন অবস্থান করব। তারপর 30 মে থেকে 2 জুন এই সময়ের মধ্যে 3-4 জিলহজ আমরা যে আসব, এবং এখানে আমরা সর্বসাকুল্যে সর্বোচ্চ 13 দিন থেকে 17 দিন অবস্থান করবো। এটা বেশি লেখা হয়েছে, এতদিন হয় না আজিজিয়াতে, এতদিন হবে না, এটা আসলে হবে হচ্ছে 12-13 দিন ম্যাক্স এরকম হবে। আর হজের দিনগুলোতে আমরা 7-8 দিন এই থেকে 12-13 দিন 12-13 জুলহিজ্জা পর্যন্ত, 7-8 জিলহিজ্জা থেকে 12-13 জুলহিজ্জা পর্যন্ত মিনা, আরাফা, এশিয়ার এয়ারকুলার বিশিষ্ট তাঁবু, মুজদলিফায় খোলা প্রান্তরে মিলিয়ে মিশে আমরা অবস্থান করবো। মাঝখানে আমরা আজিজিয়াতেও আসবো। তারপর 12 থেকে 16 জুন এই সময়টাতে আমরা 16 থেকে 20 জুলহিজ্জা দেশে ফেরত আসবো। এখানে যে টাইমগুলো লেখা আছে এটা চন্দ্র সাপেক্ষে এবং আরও অনেক হিসাব কিতাব সাপেক্ষে। এটা মোটামুটি কাছাকাছি অ্যাকুরেট হবে, 90-95%, 100% অ্যাকুরেট হবে না। এটা চাঁদ দেখার সাপেক্ষে যখন ওই সময় ওই মাসগুলোর ডেটাগুলো আমরা পাবো, ইংলিশের সাথে আরবিকের যে কনফ্লিক্টটা ওইটা আমরা পাবো, তারপর আমরা ডিসাইড করতে পারবো। এটা হচ্ছে ফুল প্যাকেজ। এবার দেখেন শর্ট প্যাকেজে 40-45 দিন কমায় প্রথম অফারটা হচ্ছে 28 থেকে 32 দিন করা হবে। মক্কার দিনগুলো প্রথমে কেটে ফেলা হবে, 20 দিনের জায়গায় 10 দিন 8 দিন করে ফেলা হবে, ঠিক আছে? সো আপনার প্যাকেজটা 40-42 দিনের জায়গায় 30-32 দিন হয়ে যাবে। প্রথমে মক্কাতে 5-10 দিন থাকবেন, তারপর মদিনায় যেয়ে 7-9 দিন থাকবেন, তারপর আজিজিয়া এসে আজিজিয়া থেকে হজ করে দেশে ফেরত আসবেন। এটা শর্ট প্যাকেজ 1, ঠিক আছে? শর্ট প্যাকেজ 2টা হচ্ছে এরকম 20-24 দিন। প্রথম মক্কার যে চাঙ্ক টাইমটা এটা বাদ, আপনি সরাসরি মদিনায় জয়েন করবেন। আমরা মক্কা থেকে যারা গিয়ে মদিনা যাব বাসে করে, আপনি সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাই করবেন মদিনাতে 8-9 দিন থেকে এসে আপনি মক্কাতে আজিজিয়াতে এসে উঠবেন। এইখানে আপনি যেহেতু মক্কার ফার্স্ট পার্টটা বাদ দিবেন, আপনার একটা বিরাট একটা খরচ কমে যাবে এই প্যাকেজটা, এই 20-24 দিনের প্যাকেজটা, ঠিক আছে? তারপর বাদ বাকি সব এক। এবং আপনি এই শর্ট প্যাকেজগুলোতে কিন্তু ফিরবেন একটা এক্সট্রা রিটার্ন টিকিটে। এরপরে শর্ট প্যাকেজ 3, 15 থেকে 18 দিন। এরা কি করবে? লাস্ট ফ্লাইটে যাবে, শেষ ফ্লাইটে হজের কয়েকদিন আগে যাবে, গিয়ে আজিজিয়াতে উঠবে, আজিজিয়ার থেকে হজ করবে, হজ করার পর মদিনা যাবে। আমরা কিন্তু একটা গ্রুপ মদিনায় গিয়ে ঘুরে আসছি, কিন্তু এই গ্রুপটা যাবে হজের পরে মদিনা। এই প্যাকেজটা হজের পরে মদিনা যাবে, মদিনায় গিয়ে 4-5 দিন থাকবে, থেকে মদিনা থেকে ফ্লাই করবে। শর্ট প্যাকেজ কয়টা হবে? 4টা। শর্ট প্যাকেজ 2, শর্ট প্যাকেজ 3 এবং ফাইনালি হচ্ছে শর্ট প্যাকেজ 4। শর্ট প্যাকেজ 4টা আরও একটু ছোট, এটা হজের পরে আর মদিনাও যাবে না। ধরেন কেউ আগে গেছে, সৌদি আরব গেছে আপনার
ওমরা করে আসছে, মক্কা মদিনা ঘুরছে, কিন্তু তার অফিস থেকে ছুটি দিচ্ছে না, সে সর্বনিম্ন সময়ে হজ করে চলে আসতে চায়, মদিনাও যেতে চায় না, এদের জন্য এই প্যাকেজ। লাস্ট ফ্লাইটে যাবে, হজ করে মক্কা থেকে জেদ্দা হয়ে দেশে ফেরত চলে আসবে, মদিনায়ও যাবে না। মদিনায় না গেলেও কিন্তু তার জন্য একটা মদিনা হোটেল কিনতে হবে। আমরা এই জন্য কী করবো, সস্তা একটা হোটেল কিনবো যাতে তার লস না হয়। ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি, ওটা ছাড়া ভিসা হবে না। এটা সিস্টেম, অনলাইন সিস্টেম। তো এই হচ্ছে শর্ট প্যাকেজ ফোরের সফরসূচি এরকম। আর আরও যে জিনিসগুলা এক্সট্রা রিটার্ন টিকিট কাটতে হবে, এগুলো তো বলে ফেলছি। আর এই যে দেখেন, রুমে মানুষ কমানো, প্রতি রুমে 2, 3, 4 জন ফিক্সড করা। হ্যাঁ, আমরা কি বলছি, 4 জন পর্যন্ত আমরা বেস প্রাইসে রাখতে পারবো আশা করি ইনশাল্লাহ, কিন্তু 2 আর 3 হলে আমাদের খরচ বাড়বে। আর প্যাকেজগুলোর সাইজ কি হচ্ছে, 14, 16, 15, 18, 20, 24, 28, 32, এগুলো হচ্ছে শর্ট, 3 কমানো। ঠিক আছে, একটু রাখেন। এই মোটামুটি শেষ আমার পক্ষ থেকে আজকের মতন। আপনাদের ফাইনালি কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার দিব, নাহলে আমরা শেষ করবো ইনশাল্লাহ।